আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, উল্টো সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলা আরও জোরদার হয়েছে। এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। এছাড়া তিনি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত বলেও মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, পুতিন বুঝতে পারছেন না যে আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত, আর আমি বলতে চাই সত্যি ভয়াবহ কিছু। ট্রাম্প বলেন তিনি আগুন নিয়ে খেলছেন। এর আগে গত রোববার ট্রাম্প বলেন পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন, কারণ রাশিয়া টানা ৩ রাত ধরে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। ট্রাম্প এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন, আমি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, কিন্তু এখন কিছু একটা ঘটেছে তার মধ্যে। রাশিয়ার প্রেসিডেন্টের আচরণ নিয়ে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের মন্তব্যগুলো আবেগতাড়িত এবং তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তা আবেগের মাত্রাতিরিক্ত বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন। রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে। বিভিন্ন শহরে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনাবাহিনীকে চাপে ফেলতে রাশিয়া এই কৌশলে যাচ্ছে, যার জবাবে ট্রাম্পের মতো নেতাদের কাছ থেকেও কড়া প্রতিক্রিয়া আসছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় 10 ইসরায়েলি সেনার একটি বহর লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় 2 দিন আগে সংঘটিত ওই হামলার খবরটি গতকাল প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে 2টি শেল ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে আল কাসাম বলেছে, ফ্রন্টলাইন থেকে ফেরা আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে তারা দখলদার বাহিনীর একটি পদাতিক পেট্রোল দলকে লক্ষ্য করে অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে হামলা চালিয়েছে। ওই সেনা দলে 10 জন সদস্য ছিল। হামলায় সদস্যদের সবাই নিহত কিংবা আহত হয়েছে। এছাড়া সোমবার আরেক ঘোষণায় প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে খান ইউনিসের কারারা এলাকায় তাদের যোদ্ধারা একটি অপারেশন চালিয়েছে। একটি বাড়িতে ইসরায়েলি সেনারা প্রবেশ করার আগে সেখানে উচ্চমাত্রার বিস্ফোরক পুঁতে রাখেন যোদ্ধারা। এরপর সেনারা সেখানে প্রবেশ করতেই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ফলে ঘরটি বিধ্বস্ত হয় এবং সেনারা নিশ্চিতভাবে হতাহত হয়। এছাড়া একটি টানেলের মুখে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। সেনারা টানেলে প্রবেশ করার চেষ্টা করলে সেখানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা। এরপর সেনাদের ওপর হালকা অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার আসতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার যুদ্ধে 854 সেনা ও অফিসার নিহত হবার কথা স্বীকার করেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে, কারণ হামাস সহ উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলোর প্রায় নিয়মিতই হামলার ভিডিও ও তথ্য প্রকাশ করছে। কিন্তু জনগণের ক্ষোভের ভয়ে ইসরায়েলি সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে। হামাস নয়, ইসরায়েলি হামলাই ছিল সবচেয়ে বড় আতঙ্ক। পণবন্দীদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন গাজা থেকে মুক্তি পাওয়া নামা লেভে। চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলে ফিরেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, হামাসের হাতে বন্দী হওয়া আইডিএফ এর 5 নারী সেনার মধ্যে নামা লেভি একজন। তেল আভিভ জাদুঘরের সামনে এক সমাবেশে তিনি বলেন, পণবন্দী থাকার দিনগুলোতে হামাস তার ও বাকি বন্দীদের প্রাণনাশের হুমকি ছিল না, প্রাণহানির হুমকি ছিল তার নিজের দেশ ইসরায়েলের চালানো বিমান হামলায়। লেভি বলেন, এক একটি হামলা ছিল বিভীষিকা। প্রতিবার হামলার সময় মনে হতো এটিই শেষ, আর কোনোদিন এই পৃথিবীতে শ্বাস নিতে পারবো না। লেভি বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হতো হামলা। হঠাৎ একটা বাঁশির মতো শব্দ শুনতে পাওয়া যায়, ওই শব্দ শুনলেই হাত পা ঠান্ডা হয়ে আসে। প্রার্থনা করতাম যেন আমার ওপর এসে আঘাত না হানে। তারপর শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ, এতই জোরালো সেই শব্দ যে আগামী কয়েক ঘন্টার জন্য আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। এত জোরে চারপাশ কেঁপে ওঠে, মনে হয় প্রচণ্ড মাত্রার ভূমিকম্প
ভূমিকম্প হচ্ছে। লেভি জানান, একবার তিনি যে বাড়িতে ছিলেন ওই বাড়ির ওপর এসে পড়ে একটি ক্ষেপণাস্ত্র, কিন্তু ভাগ্যক্রমে তিনি যেই পাশে ছিলেন ওই পাশে আঘাত হানেননি সেটি, অল্পের জন্য বেঁচে যান। তিনি বলেন, এমনও দিন গেছে যখন খাবার কিছুই ছিল না, এমনকি পানিও বন্ধ করে রাখা হয়েছিল। ভাগ্য ভালো, সেদিন বৃষ্টি হয়েছিল। হামাসের সদস্যরা সেই বৃষ্টির পানি এনে আমাকে দিয়েছিল। ওই পানিটুকুই আমাকে এক বাটি ভাতের মতো শক্তি দিয়েছিল। নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ ঝেড়ে লেভি বলেন, আমি কখনোই ভাবতে পারিনি যে বন্দি দশায় আমাদের কি অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে তা জানার পরেও ইচ্ছাকৃতভাবে সেখানে রাখা হবে। প্রথম দফায় যুদ্ধবিরতি চুক্তিতে কয়েকজন ফেরত আসার পর তাদের কাছ থেকে অভিজ্ঞতা জানার পরেও আমাদের ফেরত আনার চেষ্টাই করা হয়নি। দখলদার ইসরায়েলের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে সরাসরি আলোচনা চালাচ্ছে সিরীয় সরকার। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উত্তেজনা প্রশমন এবং সীমান্ত অঞ্চলের সংঘর্ষ এড়াতে দখলদারদের সঙ্গে সিরিয়ার কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন, যা 5টি সূত্র নিশ্চিত করেছেন। গত ডিসেম্বরে সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হবার পর মধ্যস্থতাকারী দেশগুলো দখলদারদের সঙ্গে সিরিয়ার যোগাযোগ করিয়ে দেয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় 5টি সূত্রের কেউই তাদের নাম প্রকাশ করতে চাননি। ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দুই পক্ষের মধ্যে দশক ধরে শত্রুতা চলে আসছে। ইসরায়েলিদের সঙ্গে সিরীয়দের সরাসরি আলোচনা হবার খবরের আগে প্রকাশিত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার সূত্র জানিয়েছেন, তাদের পক্ষ হয়ে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করছেন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল দালাতি। তাকে সিরিয়ার কুয়েত্রা প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমদ আল শারা। এই প্রদেশটি গোলান উপত্যকার পাশে অবস্থিত। গত সপ্তাহে তাকে সুয়েদা প্রদেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, যেখানে সিরিয়ার দ্রুত সম্প্রদায়ের মানুষ বাস করেন। তবে দখলদার ইসরায়েলের পক্ষে কারা সিরীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সেটি নিরূপণ করতে পারেনি রয়টার্স। তবে দুটি সূত্র জানিয়েছে, আলোচনায় ইসরায়েলিদের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। 3টি সূত্র বলেছেন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ব্যক্তি পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে, যার মধ্যে একটি ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলেও হয়েছে। রয়টার্স এই ব্যাপারে জানতে যোগাযোগ করলে ইসরায়েল ও সিরিয়ার কেউই মন্তব্য করেনি। দলের নেতা কর্মীদের দেশব্যাপী একটি বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলিমা জানান, ইমরান খান বলেছেন তিনি জনগণকে ইসলামাবাদে ডাকেননি। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন এই আন্দোলন পাকিস্তান জুড়ে শুরু হবে। তবে পিটিআই এর আন্দোলনের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি আলিমা খান। তিনি জানান, পিটিআই এর প্রতিষ্ঠাতা 3টি প্রধান বার্তা দিয়েছেন। আলিমা বলেন, গত 8 মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন। তিনি অভিযোগ করেন, তারা বই পাঠানোর চেষ্টা করলেও কারা কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে। 71 বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান 2023 সালের অগস্ট থেকে কারাবন্দী। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর থেকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তার। ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আলিমা খান বলেন, ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে পরীক্ষা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ইমরান খানকে উদ্ধৃত করে তার বোন বলেন, যারা দ্বিচারিত করে দলের মধ্যে তাদের কোনো জায়গা নেই। আমাকে আজীবন কারাগারে রাখা হলেও আমি মাথা নত করব না। ইমরান খান আন্দোলনের প্রস্তুতির কথা বললেও বর্তমান সরকারের সঙ্গে পিটিআই একটি আলোচনার উদ্যোগ শুরুর চেষ্টা করছে বলেও জানা গেছে। সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের তামির এলাকা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার থেকে দেশটিতে পবিত্র জিলহজ মাস শুরু হচ্ছে। সেই অনুযায়ী সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 6 জুন শুক্রবার। কারণ ঈদুল আজহা ইসলামের চন্দ্রপঞ্জিকার 12তম ও শেষ মাস জিলহজের 10 তারিখে পালিত হয়। এছাড়াও এবার আরাফাত দিবস হবে আগামী 5 জুন বৃহস্পতিবার। সাধারণত চাঁদ দেখার সব
সাপেক্ষে সৌদি আরবে একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তাই এবারে দেশে 7 জুন শনিবার কুরবানির ঈদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঈদুল আজহা বা কুরবানির ঈদ হল মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। হজ পালনকারীরা জিলহজ মাসে পবিত্র মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, যার চূড়ান্ত দিনগুলোর মধ্যে ঈদুল আজহার দিনটি অন্যতম। এ দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সেই মহান আত্মত্যাগ, যেখানে তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই উৎসবটি বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ত্যাগ, শ্রদ্ধা, ঐক্য ও দানশীলতার প্রতীক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।